আচ্ছা, এমন একটা বইয়ের কথা ভাবা যাক যেটা এতটাই কুখ্যাত যে তাকে ঘিরে রয়েছে হাজারো কল্পকাহিনী আর ভয়। এটা কিন্তু শুধু কাগজে ছাপা কয়েকটা অক্ষর না, এটা ইতিহাসের এক নিকষ কালো অধ্যায়ের প্রতীক। আজ আমরা ঠিক এই বইটারই রহস্য ভেদ করতে চলেছি। এই প্রশ্নটাই অ্যাডলফ হিটলারের লেখা মাইন কাম্ফ বা আমার সংগ্রামকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। এটা যেন ছিল একটা আগাম ঘোষণা, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক গণহত্যার নীল নকশা। চলুন আজ এর পরতগুলো এক এক করে খুলে দেখা যাক। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। এই ৬টা পর্বের মধ্যে দিয়ে আমরা বইটার ভেতরটা বোঝার চেষ্টা করব আর দেখব কেন এটা আজও এত বিতর্কিত। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, কেন এই বইটা নিয়ে এত রহস্য? একদিকে এটা নিষিদ্ধ, আবার অন্যদিকে খুব সহজেই পাওয়া যায়। সবাই এটাকে ঘৃণা করে, কিন্তু কৌতূহলও কম নয়। এর আসল কারণটা কি? খুব সহজ করে বললে মাইন কাম্ফ হল হিটলারের আত্মজীবনী আর তার রাজনৈতিক মতদর্শের একটা মিশেল। এখানে তিনি তার জীবনের কথা বলেছেন, তার লক্ষ্যের কথা বলেছেন, কিন্তু এর পাতায় পাতায় আসলে লুকিয়েছিল একটা বিধ্বংসী বিচারধারা। কিন্তু প্রশ্ন হলো, এই বইটা লেখা হলো কখন আর কেন? এর উত্তরটা লুকিয়ে আছে হিটলারের রাজনৈতিক জীবনেরই এক ব্যর্থতার ইতিহাসে। চলুন টাইমলাইনটা একটু দেখে নিই। ১৯২৩ সালে হিটলার একটা অভ্যুত্থানের চেষ্টা করে, ব্যর্থ হন, আর তার জন্য তাকে জেলেও যেতে হয়। আর কারাগারের ওই অফুরন্ত সময়টাকেই তিনি কাজে লাগান তার ভয়ঙ্কর মতাদর্শকে বইয়ের পাতায় লিখে ফেলার জন্য। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? হিটলার নিজেই যখন ক্ষমতায় আসেন তখন তার এই বইটাকে কারাগারের কল্পনা বলে একটু পাশ কাটাতে চাইতেন, কিন্তু ইতিহাস তো সাক্ষী এই কল্পনাগুলোই পরে তার সব ভয়ঙ্কর কাজের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। আর এখান থেকেই আমরা বইটার সবচেয়ে অন্ধকার আর বিপজ্জনক অধ্যায়ে ঢুকছি। মাইন কাম্ফ শুধু একটা আত্মজীবনী ছিল না, এটা ছিল চেত একটা ঘৃণার ইশতেহার। বইটার মূল আইডিয়াগুলো ছিল কয়েকটা ভয়ঙ্কর ধারণার উপর ভিত্তি করে, যেমন আর্য জাতি সেরা, ইহুদিরা সারা বিশ্বের জন্য একটা বিপদ আর তারা একটা ষড়যন্ত্র করছে, জার্মানদের বেঁচে থাকার জন্য পূর্ব ইউরোপে আরও জায়গা বা লেবেন শ্রম দরকার, আর সংসদীয় গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। হিটলারের চিন্তা ভাবনা যে কতটা ভয়ঙ্কর ছিল তার একটা সরাসরি প্রমাণ হল এই লাইনটা। এখানে তিনি কোনো রাখঢাক না করেই বিষাক্ত গ্যাস দিয়ে মানুষ মারার কথা বলছেন, যেটা পরে হলোকস্টের সময় এক নির্মম সত্যি হয়ে দেখা দিয়েছিল। আর এটা শুধু আমাদের কথা নয়, বড় বড় ঐতিহাসিকরাও ঠিক এই কথাই বলেন। যেমন ইয়ান কার্শের মতো বিশেষজ্ঞরা স্পষ্টভাবেই বলেছেন যে বইটার অনেক জায়গাতেই গণহত্যার উদ্দেশ্য একদম পরিষ্কার। মানে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত ছক। কিন্তু প্রশ্ন হল, এত বিদ্বেষে ভরা আর সত্যি বলতে বেশ দুর্বল লেখনীর একটা বই এত জনপ্রিয় হলো কিভাবে? উত্তরটা এক কথায়, রাষ্ট্রীয় প্রোপাগান্ডা। দেখুন, ১৯৩৩ সালের আগে, মানে হিটলারের ক্ষমতায় আসার আগে বইটার বিক্রি ছিল খুবই সাধারণ, কিন্তু ক্ষমতায় আসার পরেই খেলাটা ঘুরে যায়। সরকারের পক্ষ থেকে সদ্য বিবাহিত দম্পতিদের, সৈনিকদেরকে এই বই উপহার দেয়া শুরু হলো, আর রাতারাতি এটা বেস্টসেলার হয়ে গেল। আর এর ফল শুনলে অবাক হতে হয়। ১৯৪৫ সালের মধ্যে বইটার প্রায় ১,২০,০০,০০০ কপি বিক্রি হয়েছিল এবং ১৮টা ভাষায় অনুবাদও করা হয়েছিল। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে নাৎসি প্রোপাগান্ডার শক্তিটা ঠিক কতটা ছিল। আচ্ছা, যুদ্ধের পর কি হলো এই বইটার? এখানেই শুরু হয় আরেকটা নতুন বিতর্ক, যেটা আজও সারা পৃথিবীতে চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অ্যালাইড পাওয়ার বা মিত্রশক্তি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা বইটার কপিরাইট জার্মানির বাভারিয়া রাজ্য সরকারের হাতে তুলে দেয়। উদ্দেশ্য ছিল একটাই, যাতে এই বই আর নতুন করে কেউ ছাপতে না পারে এবং নাৎসি মতাদর্শের প্রচার বন্ধ করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সারা বিশ্বে কিন্তু এই বইটা নিয়ে আইন একই রকম নয়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। জার্মানিতে যেখানে টিকা বা ব্যাখ্যাসহ সংস্করণ ছাপানো যায়, সেখানে অস্ট্রিয়ায় এটা পুরোপুরি নিষিদ্ধ। আবার আমেরিকায় ফ্রিডম অফ স্পিচের কারণে এটা খোলা বাজারেই পাওয়া যায়। এক এক দেশ তাদের ইতিহাস আর আইন দিয়ে বিষয়টাকে এক একভাবে দেখেছে। এই সব কিছুই আমাদের আলোচনার একদম শেষ আর সম্ভবত সবচেয়ে জরুরি অংশে নিয়ে আসে। আজকের দিনে দাঁড়িয়ে এই বিপজ্জনক বইটাকে আমরা কিভাবে দেখব? একটা বিশাল পরিবর্তন আসে ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর। সেদিন বইটার উপর থেকে বাভারিয়া সরকারের ৭০ বছরের কপিরাইট শেষ হয়ে যায়, আর এর সাথে সাথেই পুরো আইনি পরিস্থিতিটাই বদলে যায়। তো এর মানে কি দাঁড়ালো? এখন যে কেউ চাইলেই কি হিটলারের এই ঘৃণার ইশতেহার ছাপিয়ে ব্যবসা করতে পারবে?
এই প্রশ্নটা তখন সারা বিশ্বে একটা বড় বিতর্কের জন্ম দিয়েছিল। এই ভয়টা থেকেই জার্মান ইতিহাসবিদরা একটা অসাধারণ সমাধান নিয়ে এলেন, ক্রিটিক্যাল এডিশন। এর উদ্দেশ্য বইটাকে লুকিয়ে ফেলা নয়, বরং এর প্রত্যেকটা মিথ্যা আর বিপজ্জনক কথার ঐতিহাসিক ব্যাখ্যা দিয়ে সেটাকে খণ্ডন করা। এই সংস্করণে ৩,৫০০-এরও বেশি টিকা বা নোটস যোগ করা হয়েছে, যেগুলো হিটলারের প্রত্যেকটা মিথ্যা আর বিদ্বেষপূর্ণ কথার আসল সত্যটা তুলে ধরে। যেমনটা ওই ইনস্টিটিউট নিজেই বলেছে, তাদের এই কাজটা আসলে ঐতিহাসিক তথ্য আর রাজনৈতিক শিক্ষার ক্ষেত্রে একটা বড় অবদান। এটা একটা একাডেমিক কাউন্টার টেক্সট যা মানুষকে সঠিক ইতিহাস জানতে আর ঘৃণার প্রচারকে রুখতে সাহায্য করে। আর এটাই আমাদের আজকের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। ডিজিটাল ভুল তথ্যের এই যুগে ঘৃণাত্মক কোনো লেখাকে স্রেফ নিষিদ্ধ না করে ঐতিহাসিক প্রেক্ষাপটের সঠিক তথ্য দিয়ে সেটার মুখোমুখি হওয়াই কি তাকে হারানোর সবচেয়ে ভালো উপায়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।